নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। এই যে প্রেস ক্লাবে যে প্রেস কনফারেন্স করার কথা আমি রেখেছি এবং আপনারা যারা এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা। আজকে যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে যে 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজের বুকে ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনাতে যে প্রতিবাদের জায়গা, যে লড়াইয়ের জায়গা শুরু হয়েছিল, তৈরি হয়েছিল, তাতে আপনারা সবাই পশ্চিমবাংলার অসাধারণ জনগণ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সাংবাদিক থেকে সমগ্র পেশার মানুষ, সমগ্র বর্গের মানুষ একে সমর্থন জানিয়েছিলেন এবং এক অকুণ্ঠ, এক অসাধারণ লড়াইয়ের সাক্ষী আপনারাও ছিলেন। এবং এই লড়াইয়ের জায়গা থেকেই তৎকালীন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরজিকর মেডিকেল কলেজের ছাত্রনেতা আশিস পান্ডে তারা আজকে জেলবন্দি, কারাবন্দি আর্থিক দুর্নীতির দায়ে। সেই মামলার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস বিবরণ আপনারা দেখেছেন, আপনারা কম বেশি সবাই অবগত ছিলেন। আন্দোলনের জায়গা থেকে তৎকালীন সিপি, তৎকালীন স্বাস্থ্য আধিকারিক, ডিএমই, ডিএইচএস এবং অসংখ্য স্বাস্থ্য আধিকারিকদেরকে অপসারণ করানো হয় আমাদের দাবি মেনে। মুখ্যমন্ত্রীর সাথে নবান্ন সভাগৃহে যে বৈঠক হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদেরকে সাথে নিয়ে, সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর সাথে যে প্রতিবাদের জায়গা স্বরূপ আমি যে বক্তব্য রাখি, সেই জায়গা থেকে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার আমার উপর ক্ষুব্ধ হয়, ক্ষিপ্ত হয়। সেই জায়গা আপনারা সবাই কম বেশি দেখেছেন, প্রত্যক্ষ করেছেন। পরবর্তীকালে যখন আমার পোস্ট গ্রাজুয়েশনশিপ শেষ হয় এবং আমি এসআরশিপ এর পোস্টিং শুরু হওয়ার জায়গা আসে, তখন আপনারা দেখেছেন যে মেরিট বেসড যে কাউন্সিলিং সিস্টেম ছিল, সেই কাউন্সিলিং সিস্টেমকে সরাসরি উপেক্ষা করে, সরাসরি ভায়োলেট করে আমাকে রায়গঞ্জে পোস্টিংয়ের জন্য পাঠানো হয়। তাহলে আমি বলেছিলাম যে এইটা একটা অন্যায় হচ্ছে, এই অন্যায়কে কখনোই মেনে নেওয়া যায় না। সেই জায়গা থেকে আইনি সহায়তার জায়গার আইনি পরামর্শ নিয়ে আমি হাইকোর্টে অ্যাপিল করি এবং আমরা পরিষ্কারভাবে যে কথাটা তখনও বলেছিলাম, আজকেও বলতে চাই যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার জায়গা থেকে তারা তাদের এই পদক্ষেপ বলে আমরা সেদিনই অভিহিত করেছিলাম, আমি নিজেও বলেছিলাম। এবং অভয়ার ন্যায় বিচার, রাজ্য সরকারের আর্থিক দুর্নীতি, থ্রেড কালচার, এই সমস্ত জায়গা থেকে যে পশ্চিমবাংলার বুকে যে গণ আন্দোলনের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, সেই পূর্বাভাসগুলোকে একটা জায়গায় দমিত করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসার কারণ, তাও আমরা আপনাদের কাছে রেখেছিলাম। তাহলে যদি দেখতে হয় এই যাত্রাপথটা কেমন ছিল, তাহলে যে জায়গাটা প্রথমে সামনে আসে যে রাজনৈতিক প্রতিহিংসার যে নিদারুণ পদক্ষেপ, সেই পদক্ষেপকে যদি আমরা দেখি তাহলে তো একটা পোস্টিংয়ের মিনিমাম মামলা ছিল। তাহলে এইখানে কি করা উচিত ছিল যে কেন আরজি করে পোস্টিং হবে অনিকেতের, না রায়গঞ্জে হবে, এই নিয়ে আলোচনা হতে পারত। কিন্তু অ্যাডভোকেট জেনারেল, তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি অ্যাডভোকেট, তারা আর্গুমেন্ট করলেন কি না, কলকাতা এর জুরিসডিকশন, যে না এর অধিকারী হাইকোর্টের এখতিয়ারই নেই, এই মামলার বিচার করার এখতিয়ারই হাইকোর্টের নেই, এই মামলার বিচার করবে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল স্যাটে। কারণ এসার যারা তারা সরকারি কর্মচারী। 3 মাস এই মামলার হেয়ারিং চললো, সেই জায়গাতেও রাজ্য সরকার হেরে গেল। তারপর তারা এই ঘটনাকেই কেন্দ্র করে আবার ডিভিশন বেঞ্চে যায়, সেখানেও তারা হেরে যায়। আবার লড়াই শুরু হয়, আবার রাজনৈতিক প্রতিহিংসার জায়গা যখন সুস্পষ্ট হয়ে আসছে, তারপর সিঙ্গেল বেঞ্চ যখন 24শে সেপ্টেম্বর রায় দেয় যে না আমার এসআরশিপের পোস্টিং আর্জি করে দিতে হবে এবং ইমিডিয়েট এফেক্টকে স্বাস্থ্য ভবন এবং রাজ্য সরকারকে আমাকে জয়েন করাতে হবে, সেই 24শে সেপ্টেম্বরের অর্ডারের পর আজ প্রায় এই বছরটা পুরো অতিবাহিত হলো, কই এখনো অবধি আমি কিন্তু পোস্টিং আরজিকর মেডিকেল কলেজে পোস্টিং আমি পেলাম না। রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা ডিভিশন বেঞ্চে গেল। 6 নভেম্বর ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিল যে না অনিকেত মাহাতোকে আরজিকর মেডিকেল কলেজেই পোস্টিং দিতে হবে, আরজিকর মেডিকেল কলেজেই রাখতে হবে। অথচ দেখা গেল যে এই জায়গায় ডিলেমির জায়গা থেকে এই রাজনৈতিক প্রতিহিংসা আরো চরিতার্থ করার জন্য তারা কি করলো, তারা যে জায়গাটা করলো যে তারা অপেক্ষা করলো, চুপচাপ বসে থাকলো ডিভিশন বেঞ্চের রায়ের পরও। আমি যখন আদালত অবমাননার মামলা নিয়ে হাইকোর্টে গেলাম, তখন তারা সুপ্রিম কোর্টে গেল এসএলপি ফাইল করতে। সুপ্রিম কোর্টের নির্দেশ দিল, পরিষ্কার নির্দেশ দিল যে না এই অন্যায় হচ্ছে এবং 14 দিনের মধ্যে সময়সীমার মধ্যে আমাকে পোস্টিং জয়েন করাক, আমাকে পোস্টিং দেওয়া হোক আরজিকর মেডিকেল কলেজে, এই কথা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানালো। 14 দিনের সময়সীমা পেরিয়ে গেল। আমরা যখন স্বাস্থ্য ভবনে এর জন্য জানতে চাইলাম যে আমার পোস্টিং কবে দেবেন,
দেখা গেল সেই জায়গাতেও যে জায়গাটাকে সামনে নিয়ে এলো সেটা হচ্ছে বাইরে 100 মিটার বাইরে পুলিশের ব্যারিকেড দাঁড় করিয়ে, পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে দেখা তো মানে পোস্টিং তো দূরের কথা, ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করার ন্যূনতম প্রয়োজনটুকু বোধ তারা করলেন না। তাহলে এই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত যে অবনমনের জায়গা আজকে যদি পশ্চিমবাংলার বুকে দেখতে হয়, তাহলে এই জায়গা ছাড়া কোথায় থাকে? সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট মানে রাজ্যে হাইকোর্ট যখন চলছে তখন সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা বলছেন যে না এই জায়গা এই পোস্টিংয়ের দাবি অনৈতিক, অন্যায়, রাজ্য সরকার কিছু করেনি। সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও, সমস্ত কিছু রেখে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে উকিল হিসাবে কাকে দাঁড় করছেন রাজ্য সরকার? অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবালকে। কোটি কোটি টাকার নয় ছয় কোটি কোটি টাকার ধ্বংস তারা শুধুমাত্র একটা পোস্টিং এর কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রাখতে চাইছে। তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো অবধি আমি কিন্তু পোস্টিং পাইনি, এখনো অবধি পোস্টিং এর কোনো অর্ডার রাজ্য সরকারের দিক থেকে, স্বাস্থ্য ভবনের দিক থেকে পাইনি। তাহলে এই যে সাময়িক যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে জায়গা রাজ্য সরকার নিচ্ছে, স্বাস্থ্য ভবন নিচ্ছে, সমস্ত সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করার পরেও কোনো কোর্ট, কোনো বিচার ব্যবস্থা, কোনো জায়গা বিন্দুমাত্র তারা কোনো রকমের কোনো প্রয়াস রাখতে চায় না যে তাদের একটাই দাবি, রাজনৈতিক প্রতিহিংসা আমি চরিতার্থ করব এবং যারা আন্দোলন করবে, থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলবে, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাপ অভয়ার ন্যায় বিচারে হয়েছে তার সামনে দাঁড়িয়ে কথা বলবে, তাদেরকে এইভাবেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে। তাহলে আমি আজকে মনে করি পরিষ্কারভাবে এই দীর্ঘ 7.5 মাস, 8 মাসের কাছাকাছি অতিবাহিত হওয়ার পর আমার যে চিকিৎসার জীবন আছে সেই জায়গা থেকে আমি ফিল করি যে আমাকে অভয়ার ন্যায় বিচার, অভয়ার যেমন রেপ এবং মার্ডার হয়েছে, একটা ইনভেস্টিগেশনের সিবিআই, সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডার করেছে, আমি মনে করি এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা থেকে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের সত্যিকারের একটা মার্ডারের মতন পদক্ষেপের দিকে তারা এগোতে চায়। আমি আজকে সস্পষ্টভাবে সারা রাজ্যবাসীর কাছে পরিষ্কারভাবে রাখতে চাই, এই রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ যে আকার ধারণ করছে সেই জায়গা থেকে আমি মনে করি যে এই রাজ্য সরকার ভবিষ্যতে কাল পরশু 5 দিন 10 দিন 6 মাস পর যদি আমাকে পোস্টিং দেয়, তাহলে আমার ডাক্তারি জীবনে যে পরিষেবা দেওয়ার কমিটমেন্ট আমি রেখেছিলাম, যে মহান ব্রত নিয়ে আমি এসেছিলাম, আমি মনে করি এই সরকারি চাকরির যে এসআরসি পোস্টিং এর মধ্য দিয়ে সেই জায়গা আমি ফুলফিল করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ঠান্ডা মাথায় আমি মনে করি যে এই সরকারের অধীনে এসআরসিপের পোস্টিং আমি করতে চাই না। আজ দেখ, কাল দেখ, পরশু দেখ, 6 মাস পরে দেখ, 7 মাস পরে দেখ, এই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে যদি একদিক থেকে দেখতে হয় তাহলে সত্যিকারের যে আমি যে চিকিৎসা করতে পারি, এই 8 মাস তো আমার চিকিৎসা করার কোথাও জায়গা নেই, কোনো 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 ফিল্ড আমার জন্য ফাঁকা পড়ে নেই। তাহলে আমি যে একজন ডাক্তার, আমি যে চিকিৎসা করতে চাই, সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাই, সেই পরিষেবা দেওয়ার জায়গা আমার কোথায় থাকে? তাহলে এই ধরনের একটা রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের অধীনে আমি মনে করি না আমি এসআরসিপ করতে পারবো, এসআরসিপের মাধ্যমে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো। তাহলে সাধারণ গভর্নমেন্ট যা ডিসিশন নেবে সুপ্রিম কোর্টের রায় পর আমি মনে করি যে এই এসআরসিপের পোস্টিংয়ের মাধ্যমে আমি আমার সরকারি চাকরি জীবনের মেডিকেল যে শিক্ষা, মেডিকেল যে পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবা দিতে পারবো বলে আমি মনে করি না। তাহলে সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সরকার যাই করুক না কেন এই এসআরসিপ পোস্টিংয়ের মধ্য থেকে আমি বেরিয়ে আসব। শেষ যে কথা বলার, স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে এই এসআরসিপের পোস্টিংয়ের যে জায়গা, সেই এসআরসিপের পোস্টিংয়ের জন্য একটা যদি ছেড়ে আসতে হয় তাহলে একটা মোটা অ্যামাউন্টের টাকা আমাকে সরকারকে দিতে হয়। অভয় আন্দোলনের শিক্ষা থেকে সাধারণ মানুষ, যে অগণিত মানুষ, আপনারা যারা এই সংবাদ মাধ্যমে এখানে এসেছেন, আপনারাও আমাদেরকে সহায়তা করেছেন, আমাকেও সহায়তা করেছেন, নানানভাবে, নানান সময়, নানান বিদ্যা বুদ্ধি বিভিন্ন রকমভাবে সহায়তা করেছেন। আমি মনে করি এই অগণিত মানুষ যাদের কাছে এই যে থ্রেড কালচার, এই যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, যে অভয়ার যে ন্যায় বিচারের অপূরণীয় দাবি, সেই দাবি নিয়ে আন্দোলন দরকার, সেই দাবি নিয়ে পশ্চিমবাংলার মানুষের কাছে, মেডিকেল কলেজগুলোর কাছে, প্রত্যেকটা জায়গাতে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার আজকে আশু কর্তব্য বলে আমি মনে করছি। তাহলে সেই জায়গা থেকে মনে করে আমি এই এসআরসি পোস্টিং থেকে যেমন সরে আসছি, এসআরসি পোস্টিংয়ের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, 30 লাখ টাকার কাছাকাছি প্রয়োজন, আন্দোলনের যে শিক্ষা, নৈতিকতার যে শিক্ষা, স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী মানুষের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমি এই আন্দোলন পরিচালনা করে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যে আর্থিক সাহায্যের জায়গা আছে, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সিনিয়র ডাক্তার, আমার কলিগ যারা, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের মতন করে যা পারবেন আর্থিক সাহায্য আমাকে করবেন এবং অভয়ার যে অপূরণীয় দাবি, যে অপূরণীয় লড়াই, সেই লড়াই, অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য যে লড়াই,
সেই লড়াইয়ে আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন বলে আমি মনে করি। ধন্যবাদ। হ্যাঁ, এই আর্থিক সাহায্য বন্ড পোস্টিং থেকে বেরিয়ে আসার জন্য যে 30 লাখ টাকা তার জন্য। শুভানুধ্যায়ী মানুষের কাছে আবেদন রাখছি যে তারা যেন এই সহায়তা আমাকে করে। এটাই তাদের কাছে একটা এপিল বা আবেদন বলতে পারেন, এইটুকুই। আইনি খরচ বা যা খরচ সেটা দিচ্ছিল ডাব্লিউবিজেডি। তাহলে এক্ষেত্রে যদি আপনি সিদ্ধান্ত নেন এসআরশিপ ছাড়া, তাহলে এই টাকাটা আপনি সাধারণ মানুষের কাছে চাইছেন, আপনি অর্গানাইজেশনের সাথে কেন কথা বলছেন? প্রত্যেকেই দেখুন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড যারা সহযোদ্ধা, যারা যারা একসাথে আমরা লড়াই করেছি, এদের সাথে সম্পর্ক মানে যে শুধুমাত্র আমি পদত্যাগ করেছি মানে এদের সাথে আর সম্পর্ক নেই বা আশু কর্তব্য নেই এরকম নয়। এদের সাথে আমার যোগাযোগ অত্যন্ত হৃদয়ের এবং আত্মিক যোগাযোগ। শুধুমাত্র যে একটা সংগঠনের স্বার্থে যোগাযোগ এরকম যোগাযোগ নয়। তাহলে স্বাভাবিকভাবেই এদের সাথে আমার যোগাযোগ এখনো থাকবে, ভবিষ্যৎ আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। তাহলে স্বাভাবিকভাবেই তাদের কাছেও আমি আবেদন রাখবো, তারা যদি মনে করে যে আমার এসআরসি পোস্টিং ছেড়ে আসাটা যুক্তিযুক্ত, আমাকে আর্থিক সাহায্য করা প্রয়োজন, তাহলে করতে পারে। কিন্তু প্রত্যেকটা কর্মীর কাছে, প্রত্যেকটা সহযোদ্ধার কাছে এই অ্যাপিল। শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের কাছে আমার অ্যাপিল নেই এরকম তো নয়। প্রত্যেকটা সহযোদ্ধার সাথে যে লড়াই লড়েছি, আপনারা তার সাক্ষী থেকেছেন। আমি তাদের থেকে সেই পদ থেকে পদত্যাগ করেছি মানে তাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, শুধু সাংগঠনিক সম্পর্ক ছিল এরকম তো নয়। তাদের সাথে আমার যোগাযোগ অত্যন্ত হৃদয়ের। তাহলে প্রত্যেকের সাথে আগের যেভাবে যোগাযোগ ছিল সেইভাবেই যোগাযোগ রাখবো। সেই জায়গা থেকে তারা যদি মনে করে যে হ্যাঁ সাহায্য করবে, তাহলে সেই সাহায্য আমি নেবো না কেন? না, এই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটা তো ফ্রন্টকে সিদ্ধান্ত নিতে হবে। ফ্রন্ট যদি সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নিয়ে সেটা জানতে পারবো। সেটা আমাকে প্রশ্ন কেন করছে? না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে এই সিদ্ধান্ত আমি রেখেছি। না, আশফাক যে কথা বলেছে তার প্রতি আমি সমস্ত রকমের শ্রদ্ধা রেখেই বলছি যে আমি পরিষ্কারভাবে আমার পদত্যাগে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক। তাহলে সেই জায়গা থেকে আমার অবস্থান আমি সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে স্পষ্ট করেছি। আমি বলেছি যে ট্রাস্টের যে ডিড আছে, নতুন যে কমিটি তৈরি হতে পারে, নতুন কমিটি তৈরি হোক, নতুন কমিটিকে ইম্পাওয়ার করা হোক, এটা তো আমারও মত ছিল। তাহলে দ্বিমতের জায়গা কোথায়? যেটা আগের দিনও বলেছি, আজকেও বলছি, সেটা হচ্ছে যে আমাদের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টের যে ডিড, সেই ডিডের মধ্যে এই এক্সিকিউটিভ কমিটিকে ইনকর্পোরেট করা প্রয়োজন। যদি আমরা ইনকর্পোরেট না করি তাহলে সত্যিকারের তাকে ইম্পাওয়ার করা হয় না। তাহলে এই জায়গাটা আইনি পরামর্শ নিয়ে, আইনি সহায়তা নিয়ে যা করণীয় সেটা করা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড অভয়ার ন্যায় বিচারের লড়াইয়ের জায়গা থেকে এই সংগঠন তৈরি হয়েছিল। তার মধ্যে আমিও ছিলাম তার পার্ট অ্যান্ড পার্সন হিসেবে। তাহলে যে জায়গাটা বলার, যদি আমাদেরকে কোনো প্রতিনিধিত্ব করতে হয় বা প্রতিনিধির জায়গা তৈরি করতে হয়, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের জন্য যে সমস্ত জুনিয়র ডাক্তাররা সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন করেছেন, অভয়ার ন্যায় বিচার চেয়েছেন, তাদের প্রত্যেকের মতামত নেওয়া প্রয়োজন। কলেজে কলেজে যে আরডিএগুলো তৈরি হয়েছে তাদের মতামত নেওয়া প্রয়োজন। সেই মতামতের বেসিসে যে কোনো সংগঠন বা যে কোনো এক্সিকিউটিভ কমিটি তৈরি হতে পারে। এই দুটো জায়গা আমি পরিষ্কারভাবে রেখেছিলাম। এই জায়গার দুটোতে যেহেতু তারা দ্বিমত পোষণ করে এবং পোষণ করার পর তারা যখন নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরি করে, সেই জায়গা থেকে আমার পদত্যাগ করে বেরিয়ে আসে। তাহলে পদত্যাগের কারণ এই দুটো। পদত্যাগের কারণ আশফাকুল্লাহর সাথে আমার যে যোগাযোগ বা সম্পর্ক, সেই সম্পর্ক অত্যন্ত আত্মিক। তাহলে অত্যন্ত আত্মিক, অত্যন্ত হৃদয়ের। তাদের সাথে একসাথে লড়াই করেছে। তাহলে কখনোই তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ, আক্রোশ বা আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার জায়গা তাদের কাছে আমার থাকতে পারে না। আজকে আপনাকে কি মেল করা হয়েছে, জবাব চাওয়া হয়েছে যে কেন ছেড়েছেন? ইমেল এসেছে কোনো? না, আমার কাছে এখনো অবধি কোনো বক্তব্য বা কোনো জুনিয়র ডক্টরস ফান্ডের থেকে কোনো বক্তব্য আসেনি। মানে কি বলা হচ্ছে যে ইমেল করে জানতে চাওয়া হয়েছে আপনাকে? না, আমার কাছে এখনো কিছু আসেনি। যদি এসে থাকে, আমি যে সময় আপনাদের সাথে কথা বলছি এখনো অবধি আমার কাছে আমি অন্তত কিছু পাইনি। ডক্টর মাহাতো, দুটো প্রশ্ন। আপনি বলছেন আশফাকুল্লাহর সাথে আপনার আন্তরিক সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, তাহলে সে একসাথে লড়াই করেছেন, বিভিন্ন অভিযোগ থেকে শুরু করে লড়াইয়ের ময়দানে আপনারা একসাথে বারবার থেকেছেন। সেখানে দাঁড়িয়ে আপনি যে কমিটি, যে ফান্ড তৈরি হলো আপনাদের মতো কয়েকজনকে একেবারে
মাথা করে ব্যাপারে মূল স্রোতে দেখা গেছে বারবার সামনের সাইডে ছিলেন, সেখানে যে আপনি ছাড়ছেন, আসফাকুল্লাহ অন্যরকম মন্তব্য করছেন, মানে হৃদয়ের বা আত্মিক সম্পর্ক কিন্তু আচমকা 2 বছরের মধ্যে এরকম জায়গায় এরকম একটি পরিবর্তন চলে যেখানে আপনাকে ছাড়তে হচ্ছে, আপনার কথা শোনা হচ্ছে না বা আপনার মতে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কেন? হাজার মত আসতে পারে, কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সম্পর্কটা আত্মিক এবং হৃদয়ের কোন জায়গা থেকে? যে অভয়ার ন্যায় বিচারের যে লড়াই, সেই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমি, আশফাকুল্লাহ, নায়া, দেবাশিস হালদার থেকে শুরু করে সবাইকে আপনারা যারা চেনেন তারা একসাথে লড়াই করেছে। তাহলে এই জায়গা থেকে হৃদয়ের, এই জায়গা থেকে আত্মিকের, এই আন্দোলনের স্পর্শের জায়গা থেকে আত্মিকের, তাহলে যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমি মনে করেছি যে এই যে দুটো কারণ, এই দুটো কারণ ছাড়া কোনো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের প্রতিনিধিত্ব তৈরি করা উচিত নয় বলে আমি মনে করি। তাহলে সেই জায়গাটা আমার দ্বিমতের কারণ, সেই দ্বিমতের জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। বাকিরা যদি সঠিক মনে করে তাহলে তারা সেই অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নতুন যে কমিটি তৈরি হয়েছে বা এক্সিকিউটিভ বোর্ড তৈরি হয়েছে, সেই বোর্ড যদি আন্দোলনের ধারাকে বজায় রেখে এগিয়ে যায়, এতে এর থেকে খুশি আমি কি হতে পারি? But Aniket, in future, have they accepted your resignation? আমি যখন ইলেকশন হয় এবং বোর্ড তৈরি হয়ে যায়, তারপর তো আর আলোচনার কোনো জায়গা থাকতে পারে না। তাহলে আলোচনার জায়গা তখনই থাকতে পারে যখন আমার যে দ্বিমতের কারণ সেই নিয়ে যদি আলোচনা হয়, তাহলে আলোচনার জায়গা থেকে আলোচনা হতে পারে। হাজার আলোচনা অতীতেও হয়েছে, হাজার আলোচনার মধ্য দিয়ে আমরা সলিউশন বার করেছি, এগিয়েছি। কিন্তু যখন দেখা যায় যে সলিউশন আর আসছে না, বক্তব্য কোনো জায়গায় আমরা এক সিদ্ধান্তে আসতে পারছি না, তখন কি করব? তখন বেরিয়ে আসা ছাড়া আর তো কোনো উপায় থাকে না। But in future, West Bengal Junior Doctors Front যদি বলে কি we need you, I mean, ওরা যে movement ইয়ে করবে, will you be, you know, পার্ট অফ ইট, এক্স্যাক্টলি। যে দেখুন, আন্দোলনের জায়গা থেকে তো বেরিয়ে আসার কোনো কথা নয়। অতীতে এই ঘটনা ঘটতেই পারে যে অতীতে একসাথে আমরা কোনো আন্দোলন করছি, হতেই পারে। তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে এক্সিকিউটিভ কমিটি তৈরি হচ্ছে, নতুন কমিটি তৈরি হচ্ছে, সেই নিয়ে আমার কিছু দ্বিমতের জায়গা আছে। তাহলে আমার দ্বিমত তো আন্দোলন নিয়ে নয়। তারা যদি থ্রেড কালচার নিয়ে আন্দোলন করে, সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে থ্রেড কালচার আন্দোলন করে, আমি থাকবো না কেন? তারা যদি সেই জায়গায় আমাকে রাখে, তাহলে সবচেয়ে আগে আমি দাঁড়িয়ে থাকবো। তাহলে আমি থাকবো না কেন? আর্থিক দুর্নীতির বিরুদ্ধে যদি লড়াই হয়, রাজ্য সরকারের যে আর্থিক দুর্নীতি আজ দেখা যাচ্ছে প্রকাশ্যে, তার বিরুদ্ধে যদি লড়াই হয়, আমি থাকবো না? এসআরসিপ সিনিয়র রেসিডেন্টদের বা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিহিংসা হয়, যার শিকার আজকে আমি, তাহলে তার বিরুদ্ধে আমি সামনে দাঁড়াবো না? কেন দাঁড়াবো না? তাহলে অতীতে আন্দোলন হতেই পারে। একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিবিআই, সুপ্রিম কোর্ট, তার বিরুদ্ধে আমরা লড়েছি এতদিন, সেই লড়াই তো কোনো একটা যে সংগঠনে কে ক্ষমতায় থাকবে তার জন্য তো আমরা লড়ি। তাহলে আমরা লড়েছি বিচারের দাবিকে সামনে রেখে। তাহলে বিচারের প্রশ্নে আমরা তো চিরদিন সহমত ছিলাম। তাহলে সেই সহমতকে সামনে রেখে এগোনো যেতেই পারে, এর মধ্যে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমার দ্বিমতের জায়গা থেকে কারণ আমি পরিষ্কারভাবে রেখেছি, জানিয়েছি, সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। but আচ্ছা, আপনি যে চিঠি আপনাকে পাঠানো হয়েছে তাতে এখানে বলা হচ্ছে যে সাংগঠনিক সিদ্ধান্তকে বিকৃতভাবে প্রকাশ করে ব্যক্তি গরিমার প্রচারের কাজে ব্যবহার করতে চেয়েছেন আপনি, যার জন্য জনমানসে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এবং আপনি যদি কথাগুলোর স্পষ্ট কারণ দর্শাতে না পারেন তাহলে আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে পাঠানো চিঠিতে WBJDF দেখুন, যে কথা যদি এই চিঠি তারা দিয়ে থাকে এবং এই চিঠি যদি পাই আমি, তাহলে স্বাভাবিকভাবেই আমি আমার মত সেখানে রাখবো, মত জানাবো। কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে যে আমার মত আমি তো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মধ্যে বহুবার জানিয়েছি। এটা তো নতুন করে আর কিছু জানাতে হবে বলে আমি মনে করি না। কিন্তু তারা যদি চায়, তাহলে সেই জায়গা থেকে আমার মতামত রাখার যে জায়গা যদি বলেন, এই মতামত আমি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ভিতরে আমার পদত্যাগপত্র পাঠানোর আগে অবধি আমি বহুবার রেখেছি, বহুভাবে এই মতামত আমি রেখেছি। তাহলে নতুন করে আর কি জানতে চাইছে বা আর কি বলার আছে নতুন করে, সেটা তো আর নতুন করে বলার কিছু আছে বলে আমার মনে হয় না। তাহলে আমি আমার মতামত পরিষ্কারভাবে আমার ফ্রন্টের যারা সাথী তাদের কাছে আমি আমার মতামত পরিষ্কারভাবে রেখেছি। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।